ধন্যবাদ প্রফেসর আহমেদ জামাল। এশিয়াটিক সোসাইটির ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বক্তৃতা সভা এবং সভার সভাপতি মাননীয় অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর আহমেদ জামাল, সম্পাদক প্রফেসর গোলাম রব্বানী, উপস্থিত সুধীমণ্ডলী, আমি বিশেষ করে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই এখানে ব্যারিস্টার শফিক আহমেদের উপস্থিতির জন্য। আমি যেহেতু ভূগোল বিষয়ে কথা বলবো, তিনি আমাদের মধ্যে জ্যেষ্ঠতম ভূগোলবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ৩ বছরের সিনিয়র ছিলেন, তো তাকে অনেক ধন্যবাদ এবং মাহফুজা আপাকে ধন্যবাদ তাকে নিয়ে আসার জন্য। সবসময় আসেন অবশ্য। যাই হোক, আমাদের আজকের এই বক্তৃতায় প্রথমেই আমি প্রফেসর আহমেদ জামাল যেভাবে আমাদের প্রতিষ্ঠাতা বিজ্ঞজনের কথা স্মরণ করেছেন এবং এশিয়াটিক সোসাইটির স্যার উইলিয়াম জোনসের কথা, আমি প্রসঙ্গত আমি এবং প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী আমাদের দুজনেরই সতীর্থ এশিয়াটিক সোসাইটির অত্যন্ত নিষ্ঠাবান একজন সদস্য প্রফেসর এটিএম আবু তাহের, তার অতি সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। তার প্রতি আমার শ্রদ্ধা জানাই এই কারণে যে তিনি স্যার উইলিয়াম জোনসের উপরে একাধিক গ্রন্থ রচনা করেছেন এবং অন্যান্য অনেক কাজ তার ছিল। তো যাই হোক, আমার এই আজকের বক্তৃতা এটি মুদ্রিত আকারে আপনাদের সামনে আছে। তো ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ, প্রফেসর জামাল এশিয়াটিক সোসাইটির চলমান 3টি গুরুত্বপূর্ণ প্রজেক্টের কথা বলেছেন। তার একটি হলো ন্যাশনাল অ্যাটলাস প্রজেক্ট অফ বাংলাদেশ এবং এটা দায়িত্বে আমি আছি। এই কারণে বলছি যে আমার উপস্থাপনায় আমি কিছু স্লাইড ব্যবহার করব। তার মধ্যে অনেকগুলো মানচিত্র ওই প্রজেক্টের অংশ হিসাবে এটি এখনো চলমান। শিরোনাম ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ। আমি লিখিত এই প্রবন্ধের কোনো অংশ বাদ দিয়ে যাব, হয়তো স্লাইডে কিছু থাকবে আর বাকিটা হয়তো পাঠ করব। বাংলাদেশ একটি ভৌগোলিক সত্তা যার রাজনৈতিক প্রশাসনিক পরিচয় ছিল নিকট অতীতে পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান নামক একটি কৃত্রিম রাষ্ট্রের পূর্বাঞ্চল হিসেবে। তার আগে ঔপনিবেশিক শক্তি ব্রিটিশ সাম্রাজ্যের বেঙ্গল প্রদেশের পূর্বাংশ। তার আগে মুঘল সাম্রাজ্যের বাঙ্গালা নামের সুবে বা প্রদেশ। তারও আগে মধ্যযুগের সুলতানি বাংলা ও প্রাচীনকালে ছিল পাল ও সেন রাজা বা অন্যান্যদের আমলে বঙ্গ, বঙ্গাল, রাঢ়, গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, সমতট, হরিকেল, কামরূপ, গঙ্গারূপী ইত্যাদি নানা নামের বিচ্ছিন্ন ও অচিহ্নিত জনপদ বা স্বাধীন রাজ্য সমূহের এক বিস্তৃত ভৌগোলিক অঞ্চল। খুব সরলভাবে বলা যায়, এই বৃহত্তর অঞ্চল ছিল বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের যৌগিক অঞ্চল, যার প্রধান পরিবেশগত পরিচয় বঙ্গীয় বদ্বীপ হিসাবে। স্বাধীন বাংলাদেশের সবটাই অবশ্য বঙ্গীয় বদ্বীপের অংশ নয়। বদ্বীপ এলাকার বাইরে বাংলাদেশের একটি বৃহৎ অংশ হলো পার্বত্য চট্টগ্রামের টারশিয়ারি যুগের পার্বত্য এলাকা। এছাড়া রয়েছে কিছু প্লাইস্টোসিন সোপান বা টেরেস এবং উত্তরের পর্বত পাদদেশীয় এলাকা সমূহ। বলা বাহুল্য, বাংলাদেশের প্রধান অংশ ৮৭ ভাগই এবং জনসংখ্যার আরো বড় অংশ ৯৩ ভাগই সমতলবাসী। ভূতাত্ত্বিক গঠন প্রক্রিয়া ইতিহাসে বাংলাদেশে ভূপৃষ্ঠ একাধারে নবীন বা হলসিন যুগের বা এখনো গঠনশীল এবং টারশিয়ারি যুগের। অবশ্য ভূ অভ্যন্তরে ১৫০ থেকে ৩০০ মিটার নিচে গেলেই আমরা পেয়ে যাব এমনকি প্রি ক্যাম্ব্রিয়ান যুগের বহু শত শত বছরের কঠিন শিলাস্তর, এখান থেকে এখন উত্তোলন হচ্ছে, কিংবা কার্বনিফেরাস যুগের
কয়লা স্তর যেখান থেকে উত্তোলন হচ্ছে। সেই হিসাবে ছোট আয়তনের দেশ হলেও বাংলাদেশের ভূতত্ত্বে অতি প্রাচীনত্ব ও অতি নবীনত্ব দুটোই রয়েছে। বাংলাদেশের মানব বসতির ইতিহাসও খুব সাম্প্রতিক নয়, বরং পৃথিবীর অন্যান্য সুপরিচিত প্রাচীন মানব সভ্যতার মতোই প্রাচীন। নরসিংদী জেলার কুয়ারি বটেশ্বরের সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক খননের নিদর্শন 2500 বছরের নগর সংস্কৃতির দাবিদার। গ্রামীণ জনপদ আরো প্রাচীন। আমি অবশ্য আমার এই আজকের আলোচনায় বর্তমান বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতার কথাই বিবেচনা করব। তবে এদেশের বর্তমান ভৌগোলিক সত্তা গড়ে ওঠার পেছনে সুদীর্ঘকালের প্রাকৃতিক শক্তিসমূহ কাজ করেছে, একথা বলাই বাহুল্য। কিছুটা একাডেমিক কথা আসবে। ভূগোলবিদের কাছে একটি দেশ বা অঞ্চলের ভৌগোলিক বাস্তবতা বা সত্তা, এই ধারণাটি বেশ ব্যাপক অর্থবহ। প্রথম বিবেচ্য ভূপৃষ্ঠের দেশটির প্রকৃত ও আপেক্ষিক অবস্থানের বিষয়টি এবং সেই সাথে দেশটির আন্তর্জাতিক সীমানা বা বাউন্ডারি। দ্বিতীয়ত দেশটির আকার ও আয়তন। তৃতীয়ত এর ভূগাঠনিক ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। চতুর্থ দেশটির জলবায়ু ও আবহাওয়াগত পরিবেশ। পঞ্চম এর প্রাকৃতিক সম্পদ যথা পানি ও মৃত্তিকা, খনিজ, বনজ, মৎস্য ও প্রাণী সম্পদ। ষষ্ঠ মানুষ বা জন, এর সংখ্যা ও গুণগত পরিচয়। সপ্তম মানুষের সৃষ্ট অর্থনৈতিক সম্পদ যথা অবকাঠামো, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, গ্রাম ও নগর জনপদ। অষ্টম মানব সৃষ্ট সাংস্কৃতিক সম্পদ, শিক্ষা তথা বস্তুগত অবস্তুগত কৃষ্টি ও সংস্কৃতি, ধর্ম, শিল্প, সাহিত্য ও রাজনীতি। অর্থাৎ একটি দেশের বা অঞ্চলের যাবতীয় প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইত্যাদি সকল বিষয়ই ভূগোলবিদের বিবেচ্য। এটা যেমন একটা ব্যাপক জিনিস, আবার এটা আমাদের দুর্বলতাও বটে। অনেকেই প্রশ্ন করে তাহলে ভূগোলটা কি? বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভূগোল শাস্ত্রের সম্মান ও স্নাতক ও স্নাতকোত্তর পর্বে যে পাঠক্রম রয়েছে তাতে উপরোক্ত ধারণাই প্রমাণ পাই। প্রায় 40টি কোর্স পড়ানো হয়। আমরা যখন 50-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, 7টি ছিল তাত্ত্বিক বিষয়, 2টি ছিল ব্যবহারিক। এখন প্রায় 40টি। তো যাই হোক, এই প্রসঙ্গটি আমি ছাড় দিলাম। পরপৃষ্ঠায় আমার আলোচনার বিষয় হিসাবে আমি ভৌগোলিক বাস্তবতা এই ধারণাটি বা কনসেপ্ট ব্যবহার করেছি অনেকটা অভূগোলবিদের দৃষ্টিভঙ্গি থেকে, নন জিওগ্রাফারের, অর্থাৎ ভূগোল সম্পর্কে এর এক ধরনের জনপ্রিয় ধারণা থেকে। ঐতিহাসিক ডক্টর নিহারঞ্জন রায় যখন বাঙালির ইতিহাস লেখেন, তখন তার বইতে তিনি একটি দীর্ঘ অধ্যায় সংযোজন করেন দেশ পরিচয়ের শিরোনাম দিয়ে। সেখানে তিনি মূলত বাংলার ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ, বিশেষত ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদীর বিষয় বর্ণনা দেন এবং বাংলার নানা অঞ্চলের বা রাজ্যের বিবরণ সংযোজন করেন। প্রয়াত জাতীয় অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1980 সনের 20 মে তারিখে তার বাংলাদেশ স্টেট অফ দি নেশন শীর্ষক লিখিত বক্তৃতায় যখন বলেন The geographical factors influence life, তখন তিনি ভৌগোলিক প্রভাবক হিসাবে মূলত ল্যান্ড অর্থাৎ ভূপ্রকৃতি ও জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদের প্রতি মনোযোগ দিয়েছিলেন। তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন দেশের আয়তনের প্রতি, তার ভাষায় 55,000 স্কয়ার মাইলস, ও জনসংখ্যার প্রতি, তার ভাষ্যে 80 মিলিয়ন, যদিও আসলে তখন ছিল 85 মিলিয়ন। প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, আমাদের এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি, তার সম্পাদিত এশিয়াটিক সোসাইটির অসাধারণ জ্ঞান কর্ম কালচারাল সার্ভে অফ বাংলাদেশ, এতে আর্কিওলজিক্যাল হেরিটেজ খণ্ডে, যার সম্পাদক ডক্টর সুফি মুস্তাফিজুর রহমান, আমাদের ভূগোলবিদ প্রফেসর হারুনের রশিদ, তিনিও খুব সিনিয়র, আমারও শিক্ষক ছিলেন, তার লিখিত অধ্যায়ের নাম নিহারঞ্জন রায়ের মতো করে ল্যান্ড অ্যান্ড পিপল, চেঞ্জেস ইন এনভায়রনমেন্টাল কন্ডিশনস। বিকল্প শিরোনামটি আমি মনে করি হতে পারত জিওগ্রাফিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ডিশনস। এই অধ্যায়ের শুরুতেই তিনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করেন। ইতিহাসবিদ প্রফেসর আব্দুল মোমেন চৌধুরী বাংলার ইতিহাস ব্যাখ্যায় মূলত প্রাকৃতিক ভূগোল ও পরিবেশের কথা মনে করেছেন।
রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর মিজানুর রহমান শেলী তার ইমার্জেন্স অফ এ নেশন ইন এ মাল্টিপোলার ওয়ার্ল্ড বাংলাদেশ এই বইতে লিখেছেন, পাকিস্তানে বাঙালি স্বাধিকার আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাম্প্রতিক ইতিহাস, ভূগোল, সংস্কৃতি ও ভাষা। সমাজ ও রাজনীতি বিশ্লেষক, এখনকার বেশ তুখর বিশ্লেষক ডক্টর সলিমুল্লাহ খান তার অপেক্ষাকৃত তরুণ বয়সে ঐতিহাসিকভাবে এদেশের বাংলাদেশের স্বকীয়তা রক্ষার ক্ষেত্রে বাংলার ভূগোল ও জল হাওয়ার ভূমিকার কথা ভেবেছেন। তিনি ভূগোল বলতে ভারতবর্ষে বাংলাদেশের বা বাংলার প্রান্তিক ভৌগোলিক অবস্থানের কথাই বেশি মনে করেছেন। বাংলাপিডিয়ার ৬ষ্ঠ খণ্ডে বাংলাদেশ শীর্ষক সাধারণ ভুক্তিতে দেশের সকল বিষয়ের প্রতি অতি সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হয়েছে বাংলাদেশ বলে। আর বাংলাদেশের ভূগোল শীর্ষক ভুক্তিতে দেশের অবস্থান, আয়তন, প্রশাসনিক পরিচয়, জনগোষ্ঠী, জনসংখ্যা, নগরায়ন, ভূপ্রকৃতি, জলতত্ত্ব, জলবায়ু এইসব বিষয়ে আলোচনা করা হয়েছে। 2টি নিবন্ধ লিখেছেন মাসুদ হাসান চৌধুরী। আমি এই আলোচনাগুলো করলাম এই জন্য যে আমি যা বলবো সেগুলোর যেন একটা পটভূমি থাকে, মোটামুটি আমার সংজ্ঞার ভূগোলের ভৌগোলিক বাস্তবতাটা কি। আমার আলোচনার মুখ্য উদ্দেশ্য আসলে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের সৃষ্টি যৌক্তিকতা এবং এই দেশটির অস্তিত্ব টিকিয়ে রাখা বা টিকে থাকার ক্ষেত্রে এদেশের ভৌগোলিক বাস্তবতার ভূমিকার প্রতি দৃষ্টি দেওয়া, এর জন্ম এবং এখন তার অস্তিত্ব টিকে থাকা। এজন্য দেশের ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, ভৌত অবকাঠামো ও জনসংখ্যার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করব। বলা বাহুল্য অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুগুলোকে একেবারে এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। আমার আলোচনায় বিশেষ করে 2 সময়ের 2টো বই আমাকে প্রাণিত করেছে। একটি একজন পাকিস্তানি ভূগোলবিদের আলী তৈয়ব 1964 সনে লেখা, হয়তো অনেকেরই এটা দেখার সুযোগ হয় নাই, এবং 1966-তে প্রকাশিত। এই বইটিতে একটি দীর্ঘ বিশ্লেষণ ছিল অন্য একটি গ্রন্থ, সাম্প্রতিক বিখ্যাত মার্কিন লেখক, খুব জনপ্রিয় রবার্ট ডি কাপলান, তার সাম্প্রতিক 2012 সালের বই, যেখানে মাত্র একটি অনুচ্ছেদের ক্ষুদ্রাংশ এসছে বাংলাদেশ প্রসঙ্গে, কারণ 5000 বছরের কাহিনী তিনি বলেছেন। এছাড়া প্রয়াত জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের বাংলাদেশ স্টেট অফ দি নেশন প্রবন্ধের কাছেও আমি বারবার ফিরে যাব আমার আলোচনায়। বাংলাদেশের সৃষ্টির ভৌগোলিক যৌক্তিকতা। কানাডার টরন্টো ইউনিভার্সিটির ভূগোলের তৎকালীন অধ্যাপক আলী তৈয়ব, আমি তাকে চিনতাম, পাকিস্তান এ পলিটিক্যাল জিওগ্রাফি বইটি লন্ডন থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশ করে 1966 সালে। বইয়ের পাণ্ডুলিপি সম্পূর্ণ হয়েছিল কমপক্ষে তার 2 বছর আগে। কথনে এর তারিখ উল্লেখিত আছে ফেব্রুয়ারি 1964। বঙ্গবন্ধু লাহোরে তার 6 দফা দাবি উত্থাপন করেছিলেন 1966 সনের 5ই ফেব্রুয়ারি। এতে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করা এবং তার অধীনে শুধুমাত্র প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক বিষয় ছাড়া অন্য সব কিছু 2 অঞ্চলের অধিকারে থাকবে বলা হয়েছিল। 6 দফা দাবিতে স্বায়ত্তশাসন বা অটোনমি শব্দটি ব্যবহৃত হয় নাই। অবশ্য পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বৈষম্য বিরাজমান ছিল এবং তা বৃদ্ধি পাচ্ছিল। সে কারণে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে অসন্তোষ আগেই দানা বেঁধেছিল। 1954 সনের প্রাদেশিক পরিষদের নির্বাচনের আগে 1953 সনের 4 ডিসেম্বর তারিখে আওয়ামী লীগের উদ্যোগে যে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল তার নির্বাচনী ম্যানিফেস্টোতে 21 দফা ঘোষণার 19তম দফাটি ছিল পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন। পূর্ব পাকিস্তানের স্বাধিকার দাবি প্রসঙ্গে ভূগোলবিদ আলী তাইবের চিন্তা ও ব্যাখ্যা বিশ্লেষণ ছিল বেশ চিত্তাকর্ষক। 1964 সনের গোড়াতেই তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে পূর্ব পাকিস্তানিদের অটোনমি কিংবা অব্যক্ত স্বাধীনতার আকাঙ্ক্ষা ভৌগোলিক বাস্তবতায় খুব একটা সমর্থনযোগ্য ছিল না। আলী তাইয়েব মনে করেছেন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হলে পূর্ব পাকিস্তানের জন্য 3টি বিকল্প হতে পারত। প্রথম, এটির একটি পুরোপুরি স্বাধীন দেশ হয়ে যাওয়া। দ্বিতীয়, ভারত ইউনিয়নের অংশ হয়ে যাওয়া। তৃতীয়,
পশ্চিম বাংলাকে নিয়ে যুক্তবঙ্গ হিসেবে আলাদা রাষ্ট্র করা। তাইয়েব দেখিয়েছিলেন দ্বিতীয় ও তৃতীয় বিকল্প বাস্তবসম্মত ছিল না। তিনি অনেক যুক্তি প্রমাণ দিয়েছেন। অবশ্য ভারত বা পশ্চিমবঙ্গ এতে সেরকম সাড়া দিত না। অতএব পুরোপুরি একটি স্বাধীন বাঙালি রাষ্ট্র বা পূর্ব পাকিস্তান বা অন্য কোনো নাম তখন বাংলাদেশ নামের প্রস্তাব ছিল না। প্রতিষ্ঠার চিন্তা থাকলেও তার পক্ষে যুক্তি খুব জোরদার ছিল না। ব্যাখ্যা হিসাবে আলী তাইয়েব বলেছেন, পূর্ব পাকিস্তানের জনসংখ্যার ঘনত্ব ছিল অত্যন্ত বেশি। তখনই প্রতি বর্গ মাইলে 900 জন, অর্থাৎ ভূমি ও জনসংখ্যার অনুপাত আর্থসামাজিক ভাবে বাস্তবসম্মত ছিল না। দ্বিতীয়ত, পূর্ব পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা ছিল খুব বেশি, বিশেষ করে কোট জ্বালানি, খনিজ সম্পদ এবং মূলধন ও প্রযুক্তি জ্ঞানের আনকোট। যদিও তিতাস গ্যাস আবিষ্কার হয়েছিল 23শে অগস্ট 1962-তে, কিন্তু এর উত্তোলন শুরু হয়েছিল 1 ফেব্রুয়ারি 68 থেকে, অর্থাৎ তাইয়েবের এই লেখার অনেক পরে। পূর্ব পাকিস্তানের প্রধান ও প্রায় একমাত্র রপ্তানি সম্পদ পাটের আন্তর্জাতিক বাজারও ছিল অনিশ্চিত। তাছাড়া জনশক্তিও ছিল অনেকাংশে অদক্ষ, বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল একেবারেই নিরক্ষর। এসব বিবেচনায় তাইয়েব মনে করেছিলেন পূর্ব পাকিস্তানের পরিপূর্ণ স্বাধীন সত্তা ছিল প্রশ্ন সাপেক্ষ। তার মতে সবচাইতে ভালো পূর্ব পাকিস্তানের অধিকতর সুযোগ সুবিধা নিশ্চয়তা সহ এক পাকিস্তান কাঠামোটি টিকিয়ে রাখার কথা। কানাডা প্রবাসী 60-এর দশকে কানাডা প্রবাসী একজন পশ্চিম পাকিস্তানি ভূগোলবিদের এ প্রকার চিন্তা খুব অযৌক্তিক মনে হয় না। বরং 6 দফা দাবি উত্থাপনের অন্তত 2 বছর আগে এবং 65 পাক ভারত যুদ্ধের 1 বছর আগে যখন আলী তাইয়েব তার সুপারিশ রাখেন, তখন তাকে অগ্রসর রাজনৈতিক ভূগোলবিদ বলাই যেতে পারত। তবে পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীন সত্তা তার চিন্তাকে বরং রক্ষণশীল বলেই প্রমাণ করতে সক্ষম হয়েছে। এখানে একটা দ্রুত তালিকা, যেটা আমার অতটা প্রয়োজন নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে হয়তো কাজে লাগে। আমি আর এটা পড়ছি না, আমাদের মোটামুটি সবার জানা। তবে তারিখগুলো আমি চেষ্টা করেছি যেন খুব সঠিক হয়, খুব বিভ্রান্তি হয় অনেক সময়। তো খুব সংক্ষেপে একটা চার্ট। এবং 16ই ডিসেম্বর আমাদের স্বাধীন। ওই যে 47-এর পাকিস্তান সৃষ্টি পর থেকেই বাঙালির স্বপ্নভঙ্গ হতে শুরু করে। 48 সনে ঢাকায় জিন্নাহ সাহেবের রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে ঘোষণা এবং তাৎক্ষণিক বিরোধিতা বাঙালিদের, সেইখান থেকে 16ই ডিসেম্বর। 16 ডিসেম্বর 1971 স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠার দিনে 7 কোটি মানুষের দেশটি ছিল সম্ভবত বিশ্বের বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত দরিদ্রতম দেশ। জনসংখ্যার ঘনত্ব ছিল 1964 সালেরও তুলনায় আরো অনেক বেশি, প্রতি বর্গ মাইলে প্রায় 1200 জন, তখন ছিল 900। ভৌত অবকাঠামো বিপুল ভাবে ধ্বংসপ্রাপ্ত, সকল প্রকার প্রাকৃতিক সম্পদ ছিল সীমিত, শিল্প কারখানার সংখ্যা এমনিতেই ছিল কম, যুদ্ধের কারণে তাও বিধ্বংস এবং পরিত্যক্ত। উৎপাদন বন্ধ অথবা সীমিত শিল্পের। অবাঙালি উদ্যোক্তা ও মালিকেরা হয় পলাতক বা দেশত্যাগী। শুধু অক্ষত ছিল দেশের জমি, জল ও জঙ্গল, মানে বন, এই 3 সম্পদ। যুদ্ধ বিধ্বস্ত দুর্বল অবকাঠামোর দরিদ্র দেশের বিশাল জনসংখ্যাকে দেশ গঠনের কাছে উদ্বুদ্ধ করা, উৎপাদনে উৎসাহিত করা, সেবায় সংগঠিত করা ও উন্নয়নে প্রণোদনা দেওয়া আদৌ সহজ ব্যাপার ছিল না। বঙ্গবন্ধুর বিশাল ব্যক্তিত্ব অনেক দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করেছে, কিন্তু তখনও দেশের ভেতরে ও বাইরে বাঙালির শত্রুর অভাব ছিল না। শুভাকাঙ্ক্ষীর পাশাপাশি অশুভাকাঙ্ক্ষীরাও ছিল সক্রিয় ও শক্তিশালী। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ের শত্রুপক্ষ পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ধারকরা স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে, তারিখটি হলো 6ই ডিসেম্বর 1971, যুক্তরাষ্ট্রের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার, তখনও তিনি পররাষ্ট্রমন্ত্রী নন, উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের সভাপতিত্বে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায়, এটি গোপন থেকে এখন প্রকাশ্যে এসছে, বাংলাদেশকে চিহ্নিত করেছিল এক বিশেষ অপবাদে।
তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট। এটা কিসিঞ্জারকে দায়ী করা হয়, কিন্তু কিসিঞ্জারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় একজন মধ্য পর্যায়ের আমেরিকান ডিপ্লোম্যাটের দেওয়াই টাইটেল। 1974 সনে কিসিঞ্জার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ঢাকা সফরকালে সম্ভবত এই অপবাদ ব্যাপক প্রচার পেতে থাকে। 1974-এর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ও তৎপরবর্তী দুর্ভিক্ষ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অবশ্যই অত্যন্ত বিপর্যস্ত করে ফেলেছিল। তলাবিহীন ঝুড়ি অপবাদের পর পশ্চিমা অর্থনীতিবিদগণ যেমন ফালেন্ড এবং পার্কিনসন তাদের বাংলাদেশ দি টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট এই গ্রন্থে বাংলাদেশকে টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট বলে মন্তব্য করতে শুরু করেন। অর্থাৎ যদি বাংলাদেশ নামের দেশটি দাঁড়াতে পারে তাহলে বিশ্বের যে কোনো দেশ তা পারবে। অসম্ভবকে সম্ভব করা আর কি। 1974 থেকে 2014 ঠিক 40 বছর এবং স্বাধীনতার পর 43 বছর এখন টেস্ট কেস অফ বাংলাদেশ তো মনে হয় টেস্ট ভালোভাবেই পাশ করেছে। শুধু পাশই করেনি, বাস্কেট কেস এখন উন্নয়নের এক পরম বিস্ময়, ধাঁধা, পাজল, প্যারাডক্স, সারপ্রাইজ। ইকোনমিস্টরা হরদম লিখে যাচ্ছেন, ব্যাখ্যা করছেন। এখন মাথাপিছু জাতীয় আয় তখনকার $100 থেকে বেড়ে $1200 উন্নীত হয়েছে। দারিদ্র মাত্রা 80 থেকে 25 নেমে এসছে সরকারি হিসাব। বিগত কয়েক বছর ধরে বার্ষিক বৃদ্ধি হার দেশের 6% মতো। জনসংখ্যার বিশাল বৃদ্ধি সত্ত্বেও খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি হয়েছে, তবে বিস্ময় মনে করা হয় এই কারণে যে দেশটিতে সুশাসন না থাকা সত্ত্বেও এমনটি হচ্ছে। এবারে ভৌগোলিক অবস্থান। এবার বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের আলোচনায় আসা যায়। যে কোনো দেশের ভৌগোলিক অবস্থান বাস্তবতা সে দেশের ভূ রাজনৈতিক বিবেচনা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি আর্থসামাজিক দিক থেকেও খুবই তাৎপর্যপূর্ণ। ভৌগোলিকভাবে বাংলাদেশ উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের দেশ। কর্কট ক্রান্তি রেখা দেশের ঠিক প্রায় মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে। উত্তরে সূর্য হিমালয় পর্বত, দক্ষিণে বিস্তীর্ণ সমুদ্র জলভাগের উপস্থিতির কারণে প্রায় একই অক্ষাংশে অবস্থিত হলেও বাংলাদেশ হলো উষ্ণ আর্দ্র সবুজ শ্যামল। অন্যদিকে একই অক্ষাংশে রাজস্থান, সিন্ধু প্রদেশ, সৌদি আরব বা মিশর ইত্যাদি মরু বা মরু সদৃশ। এই ভৌগোলিক অবস্থান একদিকে যেমন বাংলাদেশকে কৃষি প্রধান ও 6 ঋতুর দেশে পরিণত করেছে, পাশাপাশি কালবৈশাখী ঝড় ও উপকূলীয় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসেরও কারণ হয়েছে। বাংলাদেশের আপেক্ষিক অবস্থানটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিক রাজনৈতিক কারণে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বর্তমান অবস্থানের বাস্তবতা। দেশটির পূর্ব, উত্তর ও পশ্চিম সীমান্তে একটি প্রতিবেশী বৃহৎ ও শক্তিধর দেশ ভারত তার কয়েকটি রাজ্য দ্বারা পরিবেষ্টিত। বাকি স্বল্প দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে আরেক প্রতিবেশী দেশ মায়ানমার। বাংলাদেশের জন্য সীমান্ত প্রতিরক্ষা অত্যন্ত দুরূহ কাজ। ভারত বিভাগে সেই 47 সন থেকেই পূর্ব পাকিস্তানের সীমানা নির্ধারণে সমস্যা জুড়ে দেওয়া হয়েছিল, যার জের এখনো বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে। ছিটমহল নামক অবাস্তব ভূ রাজনৈতিক সমস্যা জিয়ে আছে। কতগুলো ছিটমহল? 111টি ভারতীয় ছিটমহল বাংলাদেশে, এবং এরকমই এটা তো আছেই। তার সাথে আবার ছিটমহল হয়তো অবাস্তব রাজনৈতিক সমস্যা জিয়ে আছে, হয়তো শিগগিরই এর একটা সমাধান আসবে। স্বাধীনতা পরবর্তী এই 43 বছরের ছিটমহলবাসীরা উভয় দেশে পরবাসী জীবন কাটাচ্ছেন। বন্ধুত্বপূর্ণ দুটো দেশ হওয়া সত্ত্বেও বড় দেশ ভারত কর্তৃক সীমান্তে কাঁটাতারের বেড়া, বারংবার ফেলানি, হত্যা বা এই জাতীয় ঘটনা ঘটছে। চোরা কারবার ও মানব পাচার অব্যাহত থাকছে। দক্ষিণ পূর্ব সীমান্ত আরো সমস্যা জর্জরিত। মায়ানমারের লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে দরিদ্র বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।
বাংলাদেশ থেকে মানুষ অবৈধভাবে ভারতে যাচ্ছে, সাগর পথে থাইল্যান্ড বা মালয়েশিয়া যেতে চাচ্ছে। এসবই ভৌগোলিক বাস্তবতার কারণে, অর্থনৈতিক কারণ তো অবশ্যই রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত অধিকাংশ এলাকাতেই সহজ পারাপার যোগ্য হওয়ার কারণেই মুক্তিযুদ্ধের সময় 1 কোটিরও বেশি বাঙালি পশ্চিম বাংলা, ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে পেরেছিল। অবশ্য উল্লেখ বাহুল্য, মুক্তিযুদ্ধের সময় ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সর্বাত্মক রাজনৈতিক সমর্থন ও সহযোগিতা না থাকলে এ ধরনের মুসলিম সীমান্তই অনতিক্রমীয় হতে পারত। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান সাম্প্রতিক সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবেচিত হচ্ছে। খ্যাতনামা মার্কিন লেখক, যাকে আগেই আমি উল্লেখ করেছি, রবার্ট ক্যাপলান, দ্য রিভেঞ্জ অফ জিওগ্রাফি শীর্ষক নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার ছিল 2012। দীর্ঘ মানব ইতিহাসের রাজনৈতিক বিবর্তনে ভৌগোলিক বাস্তবতার ভূমিকা বিশ্লেষণের ধারায় এক পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের বাস্তবতা আঞ্চলিক ট্রানজিটের পথ হিসাবে বিশাল সুযোগ নিতে পারে। আগে থেকেই বিষয়টি বাংলাদেশের ভূ রাজনৈতিক বিশ্লেষকদের নজরে রয়েছে এবং দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব তা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন। চীন ও ভারতের মতো দুই সমকালীন অর্থনৈতিক পরাশক্তি ও সার্ক ও আসিয়ানের সংযোগ স্থলে বাংলাদেশের অবস্থান বিভিন্ন রকম অর্থনৈতিক বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের পূর্বমুখী পররাষ্ট্রনীতি প্রশংসনীয়। নেপালে ও ভুটানের সাথে সম্পর্ক উত্তরোত্তর সুসংহত হচ্ছে। অবশ্য রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা মায়ানমারের সাথে সম্পর্ক স্বাভাবিক হতে দিচ্ছে না। তবে সার্বিকভাবে বলা যায়, বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান দেশটির গুরুত্ব বাড়িয়েছে। একই সাথে এই অবস্থান আন্তর্জাতিক জঙ্গি তৎপরতা ও মাদক ও চোরাচালানেরও সুবিধাজনক ট্রানজিট হয়েছে। এটাও ভৌগোলিক অবস্থানের বাস্তবতা। এরপরে আমরা সাধারণভাবে যেটা বলি, ভূমিরূপ, জলবায়ু ইত্যাদি। একটি দেশের ভৌগোলিক বাস্তবতার দুটো প্রধান বিষয় হলো সে দেশের ভূমিরূপ ও জলবায়ু। ভূমিরূপের দিক থেকে বাংলাদেশের পরিচয়, এই ম্যাপগুলো কিন্তু আমাদের ন্যাশনাল অ্যাটলাস প্রজেক্টের ফল। এরকম প্রায় 200 মানচিত্র হবে। ভূমিরূপের দিক থেকে বাংলাদেশের পরিচয় আগেই উল্লেখ করেছি, প্রধানত সমতল ও প্রায় অষ্টমাংশ উঁচু ও মাঝারি উচ্চতার পাহাড়ি অঞ্চল। বৃষ্টিবহুল জলবায়ুর কারণে বর্ষাকালে নিয়মিত বন্যা বা প্লাবন হওয়াটাই স্বাভাবিক। মাঝে মাঝে অতিবৃষ্টি ও উৎসে প্লাবনের কারণে অস্বাভাবিক বা সর্বগ্রাসী বন্যা হয় এবং সাথে নদী ভাঙন। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে প্রায় প্রতি বছরই অসংখ্য ঘূর্ণিঝড় বা টর্নেডো সংঘটিত হয়। ভূমিকম্পের আশঙ্কাও অমূলক নয়। কয়েক বছর পর পর ভয়ঙ্কর রকম শক্তিশালী ও ক্ষতিকারক, এমনকি ব্যাপকভাবে প্রাণ সংহারী উপকূলীয় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সংঘটিত হয়। আবার অন্যদিকে কখনো কখনো অনাবৃষ্টির কারণে খরা দেখা দেয়। তবে বন্যা, ঝড় ও নদী ভাঙন, এই 3 ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক ক্ষতি অপরিমেয়। নীল মানচিত্র, এটা বন্যা এবং ঝড় তুফান দুটোকে একসাথে করে দেখায়। বাংলাদেশের তার মানে অধিকাংশ এলাকায় এই সব দুর্যোগের তারা আক্রান্ত। এসবের জন্যই বিশ্বে বাংলাদেশের একটি পরিচয় দুর্যোগের দেশ হিসেবে। অবশ্য স্বাধীন বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা ও মানিয়ে নেওয়ার কাজে দেশের সরকার ও জনগণ অসাধারণ দক্ষতা দেখিয়েছে। এ কারণে দুর্যোগ প্রতিরোধ ও প্রস্তুতিতে বাংলাদেশ এখন আবার বিশ্বে একটি রোল মডেলের সুখ্যাতি অর্জন করেছে। 2 বছর আগে প্রফেসর জামিলুর রেজা চৌধুরী ফাউন্ডেশন ডেতে এই বিষয়ে বক্তৃতা করেছিলেন। স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের সাথে সাম্প্রতিক সময়ে দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। জলবায়ু পরিবর্তন এখন স্বীকৃত বাস্তবতা। এর ফলে আবহাওয়ার উষ্ণায়ন ঘটছে,
সে কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির আশঙ্কাও থাকে। জলবায়ু পরিবর্তনের ধাক্কা সবচেয়ে বেশি লাগার দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠ মাত্র 1 মিটার বৃদ্ধি পেলেও বাংলাদেশের উপকূলীয় দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে নিমজ্জিত হবার আশঙ্কা থাকবে। এই ডান দিকের মানচিত্রটা এটাই দেখায়। সেসব অঞ্চলের বিশাল জনসংখ্যা বাস্তুহারা হয়ে পড়বে, তাদের সহায় সম্পদ সবই হারাবার ভয় থাকবে। জলবায়ু পরিবর্তনের সমস্যাটি অত্যন্ত ভয়াবহ। শুধু জাতীয়ভাবে এই সমস্যা মোকাবেলা করা রীতিমতো অসম্ভব। তাছাড়া এই পরিস্থিতির দায় আমাদের সামান্যই। সমস্যা মোকাবেলার আন্তর্জাতিক বৈশ্বিক প্রচেষ্টা চলছে। অতি সম্প্রতি 1 থেকে 14 ডিসেম্বর এই গত 2014 পেরুর রাজধানী লিমা শহরে অনুষ্ঠিত সম্মেলনে অবশেষে পরাশক্তি যুক্তরাষ্ট্র চীন কিছুটা বাস্তবভঙ্গি দৃষ্টিভঙ্গি দেখাতে শুরু করেছে, কিন্তু কার্যকর হতে দেখা সুদূর সময় সাপেক্ষ। ততদিনে বাংলাদেশের পরিস্থিতি বেসামাল হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। দক্ষিণাঞ্চলের কয়েক কোটি মানুষের স্থানচ্যুতি, সম্পদ হারানোর আশঙ্কা, দারিদ্র অবস্থায় নিপতিত হওয়ার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি খুবই বাস্তব। সে তুলনায় প্রস্তুতি অকিঞ্চিতকর। বিষয়টি নিয়ে আমাদের জাতীয় রাজনৈতিক নেতৃত্ব বা সরকার একেবারে নিষ্ক্রিয় নয়, তবে বাস্তব প্রস্তুতি সামান্যই বলা উচিত। বিজ্ঞানী মহলে উদ্বেগ ও সমস্যার সমাধান চিন্তা শুরু হয়েছে। অবশ্য আমাদের নিজেদের এশিয়াটিক সোসাইটিতে ক্লাইমেট চেঞ্জের গবেষণা একটু কম। একমাত্র গবেষণা না, প্রকাশনা ব্যতিক্রম ভূগোলবিদ আমার সুযোগ্য ছাত্র ডক্টর শহীদুল ইসলামের সি লেভেল চেঞ্জেস ইন বাংলাদেশ লাস্ট 10,000 years, 10,000 বছরের যেটা নিয়ে কাজ করেছেন তার বই। তাদের অবশ্য থিওরি হলো যে বঙ্গোপসাগরের উচ্চতা নাও বাড়তে পারে। এটা কিন্তু একটা এস্টাবলিশ থিওরি। সব সাগরে একই রকম উচ্চতা বাড়বে না। ভাগ্যক্রমে বোধ হয় বঙ্গোপসাগর সেরকম একটি। তো যাই হোক, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের অস্তিত্বের অন্যতম প্রধান হুমকি, এই কথাটি রবার্ট কাপলান মন্তব্য করেছেন। তার মন্তব্য প্রণিধানযোগ্য। বিষয়টি ব্যাপক গবেষণা পর্যালোচনা অবকাশ রাখে। নদী, এরপরে আমাদের আরেক সম্পদ নদী, পানি, মাছ। বাংলাদেশের ভৌগোলিক পরিবেশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এদেশের নদী, নালা ও পানি সম্পদ। রবীন্দ্রনাথ থেকে শুরু করে ভূগোলবিদ প্রফেসর নাফিস আহমদ, আমার শ্রদ্ধেয় শিক্ষক পরলোকগত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আব্দুর রাজ্জাক সহ বহু বিজ্ঞজন নদীর গুরুত্বের কথা বলেছেন। পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা এমন জনপ্রিয় স্লোগান নানা অর্থেই তাৎপর্যময়। অবশ্য প্রাকৃতিক, আর্থসামাজিক ও রাজনৈতিক নানা কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের নদী ব্যবস্থা ও পানি পরিবেশ অনেকটাই এখন বিপদগ্রস্ত। বাংলাদেশের অতীতের হাজার হাজার নদীর সংখ্যা হ্রাস পেয়ে এখন 700-তে দাঁড়িয়েছে। এটি আমাদের বাংলাপিডিয়ার ডেটা। গতকাল দেখলাম আইনুল ইরশাদ বলেছেন 260 হতে পারে, কিছু মারা যাচ্ছে। এইগুলোর মোট দৈর্ঘ্য 24,140 কিলোমিটার, যার অধিকাংশের নাব্যতা ক্ষীণ হয়ে পড়েছে। সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ভারত থেকে প্রবাহিত হওয়া 54টি নদীর ভবিষ্যৎ। ডান দিকের মানচিত্র একটু রেজলিউশন অত আসে নাই। 54টি নদী ভারতের সাথে কমন বর্ডার। গঙ্গা নদীতে ভারতের ফারাক্কা বাঁধ দক্ষিণ পূর্ব বাংলাদেশের পানি, পরিবেশ ও অর্থনীতিকে বিপদগ্রস্ত করেছে। উত্তরাঞ্চলে আবার তিস্তা নদীর ব্যবস্থাপনা এখনো অনিশ্চিত। উত্তর পূর্বে আসামের টিপাইমুখ বাঁধ বাংলাদেশের সুরমা, কুশিয়ারা তথা মেঘনা নদী ব্যবস্থাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলবে। এভাবে 54টি আন্তঃরাষ্ট্রীয় নদীর উপর ভারতের আত্মস্বার্থ রক্ষাকারী মনোভাব আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে অগ্রহণযোগ্য, এমনকি বেআইনি তা হলেও বাংলাদেশের দাবির ন্যায্যতা গুরুত্ব পায় না। কারণ দেশটি ছোট দেশ হিসাবে বড় শক্তির প্রতিবেশী হওয়ার এই এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। বাংলাদেশের 16 কোটি মানুষের জীবন মরণ সমস্যা নদী ও পানিতে তাদের অধিকার সংরক্ষণে দ্বিদেশীয় বাইল্যাটারাল, আঞ্চলিক, রিজিওনাল, আন্তর্জাতিক আন্দোলন অব্যাহত রাখা একেবারেই জরুরি।
নদী ও পানি সম্পদ বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ভৌগোলিক বাস্তবতা। এই সম্পদ সংরক্ষণে দেশজ অবহেলা, অব্যবস্থাপনা ও দুর্বৃত্তপনা উত্তরোত্তর ভয়ঙ্কর বিপদের কারণ হচ্ছে। আমি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি প্রফেসর জামিলুর রেজা, সাবেক সভাপতি, এখন উপদেষ্টা, এই নিয়ে অনবরত আন্দোলন চলছে। যাই হোক, নদী ও জলাশয় দখল ও দূষণ ইতিমধ্যে বুড়িগঙ্গা, শীতলক্ষা, টঙ্গী, তুরাগ সহ অসংখ্য নদীর পানি ব্যবস্থা বিপদগ্রস্ত করে ফেলেছে। সর্বসাম্প্রতিক ব্র্যাকেটে আছে 2 ডিসেম্বর, এটা হবে আসলে 9 ডিসেম্বর, ভুল, 2 ডিসেম্বর বা 9 ডিসেম্বর 2014 সুন্দরবন এলাকার শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনা নদী ব্যবস্থাপনায় চরম অপরিণামদর্শিতার পরিচায়ক, আমরা এখন সবাই জানি। অন্যদিকে সুপেয় পানির দেশে পানি ব্যবস্থাপনা সুচারু হলে খাবার পানি বিদেশে রপ্তানি ও বন্ধুত্বের প্রতীক হিসাবে উপঢৌকন, যেমন সম্প্রতি এক জাহাজ পানি মালদ্বীপে প্রেরণ ইত্যাদি করা যায়। বাংলাদেশের নদ নদী, খাল বিল, হাওর বাওর, পুকুর ডোবা ইত্যাদি সবই মিঠা পানির মাছের আধার। জনসংখ্যা বৃদ্ধি ও পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে এই আধার সংকুচিত হচ্ছে এবং সুশাসনের অভাব ও দুর্বৃত্তায়নের কারণে অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে পানি দূষিত হচ্ছে। প্রাকৃতিকভাবে মাছ সংগ্রহের সুযোগ কমছে, পাশাপাশি অবশ্য অ্যাকোয়াকালচার বা চাষের মাছের উৎপাদন বাড়ছে। সামুদ্রিক মাছের উৎপাদন বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকার সীমানা আন্তর্জাতিক আদালতে নিশ্চিত হওয়ার কারণে সামুদ্রিক মাছ আহরণের আইনগত সুযোগ বেড়েছে। তবে অত্যধিক আহরণ উদ্যোগ মাছের বংশবৃদ্ধির ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখতে পারে। তাছাড়া সাগরে, বিশেষ করে উপকূলীয় এলাকায় অধিক পরিমাণ জাহাজ বা যান্ত্রিক নৌ চলাচল সমুদ্র দূষণেরও আশঙ্কা বাড়ায়। তেলবাহী জাহাজের দুর্ঘটনা অথবা অনিয়ন্ত্রিত জাহাজ ভাঙা শিল্প চট্টগ্রামে শিল্প শ্রম আইন লঙ্ঘনের, সেটা তো করেই, পাশাপাশি উপকূলে পানি দূষণেরও কারণ, যে কারণে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে সহজে কেউ জাহাজ ভাঙা এই শিল্প নিচ্ছে না। দুর্বল দেশ দেখে বাংলাদেশে এটা আসে, আমরা উৎফুল্ল হই। জমি সম্পদ, কৃষি ও মাটি। বাংলাদেশের প্রধান সম্পদ এদেশের জমি বা মাটি। নদী বিধৌত প্লাবন সমভূমির এই দেশে আবহমান কাল থেকেই উর্বর এবং কৃষি কাজের জন্য অত্যন্ত উপযোগী। জমির উর্বরতাই হাজার হাজার বছর থেকে দেশের প্রতি বহিরাগতদের আকর্ষণের অন্যতম কারণ এবং এই উর্বরতাই সম্ভব করেছে অতি উচ্চ ঘনত্বের জনসংখ্যার ধারণ। অধ্যাপক আলী তাইয়েব, অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ বিজ্ঞজন সহ অনেকেই উচ্চ জনঘনত্বের সমস্যার প্রতি ইঙ্গিত করেছেন। বিগত 50 বছরে বাংলাদেশের জনঘনত্ব প্রতি বর্গ মাইলে 900 জন থেকে বেড়ে 2800 জন, 2800 জন প্রতি বর্গ মাইলে, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1100-1200 জন। অথচ 50 বছর আগে, এটা হলো একটা দিক, আর একটা দিক হলো 50 বছর আগে খাদ্যের যে ঘাটতি ছিল সেরকম নেই, বরং উদ্বৃত্তের কথাই শোনা যায়। চাষাবাদে উন্নত বৈজ্ঞানিক জ্ঞান, উপকরণের সুবিধা, কৃষকের মেধা ও শ্রম ও ন্যায্য মূল্যের লাভের সম্ভাবনা কৃষি পণ্যের অধিক উৎপাদন সম্ভব করেছে ও ভৌগোলিক বাস্তবতাকে অতিক্রম করেছে। লিমিটেশন জিওগ্রাফিক সেটাকে ছাড়িয়ে গেছে। অবশ্য অধিক উৎপাদন প্রচেষ্টায় প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধিত হচ্ছে, একথাও সে ঠিক। এক পর্যায়ে উৎপাদন ও পরিবেশ সম্পর্ক অতিমাত্রায় নেতিবাচক পর্যায়ে চলে যেতে পারে। ইতিমধ্যে মানব স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে শুরু করেছে। বস্তুত সেরকম পরিস্থিতি দ্রুতই সৃষ্টি হচ্ছে। আবার একথাও সত্য যে মৌলিক বিজ্ঞান চিন্তা, বৈজ্ঞানিক চিন্তা ও বিজ্ঞ ব্যবস্থাপনা ভবিষ্যতের বিপর্যয় থেকে আমাদের রক্ষা করতেও পারে। জমিতে কৃষির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা সত্ত্বেও কৃষি জমি দ্রুত হারে ক্রমহ্রাস দুশ্চিন্তার কারণ হতেই পারে। বাংলাদেশের জনসংখ্যা সম্ভবত 27 কোটি বা কারো কারো মতে 30 কোটি হবার আগে স্থিত হবে না বা হ্রাস প্রক্রিয়া শুরু হবে না। এখন 16 বা 17 কোটি। কিন্তু সেই অবস্থায় পৌঁছবার আগেই কৃষি জমি প্রচন্ড ভাবে হ্রাস পাবে, কেননা কৃষি ব্যবহার নানাভাবে বৃদ্ধি পাবে। এইখানে আগের চারটা দেখি,
এই গ্রাফটাতে বিভিন্ন ভূমি ব্যবহার, তার মধ্যে একটা হলো কৃষি, একটা হলো অকৃষি ভিত্তিক, জনপদ ইত্যাদি, ফরেস্ট, এটা সরকারি হিসাব। এবং আমরা একটু দেখে অবাকই হয়েছি, কৃষি জমির হ্রাস খুব একটা হয় নাই কোন সন থেকে, 71-72 থেকে 2011-12 সরকারি হিসাব। একইভাবে বনভূমির একরেজ, সেটাও কিন্তু খুব একটা হ্রাস পায় নাই সরকারি হিসাবে। সরকারি হিসাবে বনভূমি আছে প্রায় 17-18, আর বেসরকারি হিসাবে 6-7-8। এখানে কিছু ফাঁক থাকে। হোমস্টেড ফরেস্ট্রি যদি ধরা হয় কাভারেজ, তাহলে কিন্তু ভালো। বাংলাদেশের এমন গ্রাম নেই যেটা পরিপূর্ণভাবে বৃক্ষাচ্ছাদিত নয়, এটা আরেকটা বাস্তবতা। তো যাই হোক, গত 50 বছরে 40 বছর এদিকে জনসংখ্যা বেড়েছে, দেখেন লালটা অনেক দূর উঠে গেছে, আরো উঠবে। তো এখন 50 বছরে জনসংখ্যা যে শুধু সংখ্যার দিক থেকে বৃদ্ধি পেয়েছে তাই নয়, বিভিন্ন অর্থনৈতিক চালিকা শক্তির কারণে জনগণের মাথাপিছু জাতীয় আয়ও বেড়েছে। জনসংখ্যা বেড়েছে, আয়ও বেড়েছে। বসতি সম্প্রসারণ, শিল্পায়ন, সড়ক সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, বহুবিধ কারণে অকৃষি ব্যবহারের জন্য জমির চাহিদা বেড়ে যাচ্ছে। আমি ওই কথাটা বলেছি এই জন্য যে জনসংখ্যা বেড়েছে, আয় বেড়েছে। আয় বাড়ার কারণে ইকোনমিস্টরা জানেন, বলেন মানুষের কনজাম্পশন প্যাটার্ন বেড়ে গেছে, গাড়ি ঘোড়া চায়, পাকা বাড়ি চায়, রাস্তা চায়, করে জমির চাহিদা অকৃষি ক্ষেত্রে অনেক বেড়ে যায়। অর্থাৎ বসতি সম্প্রসারণ, আমরা অনেক সময় বলি রেমিটেন্স আসে $13 বিলিয়ন, 80 লক্ষ শ্রমিক বিদেশে, তারা তো কোনো পরিবেশ দূষণ করে না বাংলাদেশে, কিন্তু ওই যে টাকা পাঠায়, ঘর বাড়ি বানায়, তখন একটা ইম্প্যাক্ট হয়। বসতি সম্প্রসারণ, শিল্পায়ন, সড়ক সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ ইত্যাদি বহুবিধ কারণে অকৃষি ব্যবহারের জন্য জমির চাহিদা বেড়ে যাচ্ছে। অবশ্য নগরায়ন ও গ্রামীণ পরিবেশে বসতির ঘনত্বায়ন জমি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারে, কিন্তু তারও একটা সীমা থাকে। এখন আমাদের শহর এলাকায় জনসংখ্যার ঘনত্ব গ্রামের চেয়ে বেশি, কিন্তু আরো বাড়ানো যায়, কিন্তু আবার সাবধান হতে হয় যে পরিবেশ সংরক্ষণ করা যায় কিনা, আমি একটু পরে হয়তো বলবো। ওকে, অবশ্য নগরায়ন, গ্রামীণ পরিবেশ ইত্যাদি বাংলাদেশে জমি স্বল্পতা তীব্র, সেহেতু জমি নিয়ে প্রতিযোগিতা ও জমির অতি উচ্চ মূল্য স্বাভাবিকভাবে বোধগম্য। আমি শুধু ঢাকা শহরের জমির মূল্যের কথা একটু ভাবতে চেষ্টা করি। 1973 সনের 8ই জুন তারিখের সাপ্তাহিক বিচিত্রায় ঢাকা ও বাংলাদেশের নগরায়ন শীর্ষক একটি বিশেষ সংখ্যায় নগর গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আমরা 8টি প্রবন্ধ লিখেছিলাম। তার একটি ছিল ঢাকা শহরের জমির দাম, 1973 সনের লেখা। তাতে আমরা দেখিয়েছিলাম 1962 সনের তৎকালীন ঢাকা, যার আয়তন ছিল মাত্র 35 বর্গ মাইল বা 22,400 একর, জমির মোট মূল্য ছিল 250 কোটি টাকা। 1970 সনে একই পরিমাণ জায়গায় জমির মূল্য দাঁড়ালো 750 কোটি টাকা, খুব বেশি না, 3 গুণ। তখন ধানমন্ডিতে বিঘা প্রতি সর্বোচ্চ মূল্য ছিল বিঘা প্রতি 1 লক্ষ টাকা। 2010 সালের হিসাব আমার আছে, সেই জন্য দিয়েছি। ধানমন্ডির আবাসিক এলাকার জমির দাম ছিল সম্ভবত কাঠা প্রতি 2 কোটি টাকা, অর্থাৎ বিঘা প্রতি 40 কোটি টাকা, 1 লক্ষ থেকে 40 কোটি। ধানমন্ডির আয়তন 485.9 একর, আমি একেবারে এক্সাক্ট দিলাম যাতে বিশ্বাসযোগ্য হয়, এবং অর্থাৎ 2458 বিঘা, এখানে অঙ্কটা যা দিয়েছি 1458, একটু ভুল আছে। সেক্ষেত্রে 2010 সনে ধানমন্ডির জমির দাম ছিল 58,320 কোটি টাকা। এমন কিছু না, মাত্র 2টা পদ্মা সেতুর দাম। ঢাকা মেট্রোপলিটন এরিয়ার 140 বর্গ মাইল, মানে মেট্রোপলিটন ঢাকা, পুলিশ কমিশনার সাহেবের কত 2,68,000 বিঘা জমির মূল্য, আমি হিসাব করতে গেলে অঙ্ক ভুল হবে, কোন গণিতবিদ করে দিক। ভূমির রাজনৈতিক, এটা আবুল বারকাত পারে,
জমির রাজনৈতিক অর্থনীতি নিয়ে ইদানিং বেশ লেখালেখি হচ্ছে। জমির মালিকানা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। নব্য জমিদার ল্যান্ড ডেভেলপার কোম্পানিগুলোর হাতে মূল্যবান জমি কুক্ষিকৃত হয়ে যাচ্ছে। এটি অবশ্য বর্তমানে আমার আলোচনার নয়, প্রধান আলোচনা নয়। তবে টিকা হিসেবে হলেও আমি একটি কথা উল্লেখ করব। মাত্র কয়েক বছর আগে ভারতের এক প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ তাদের বাংলাদেশীয় পার্টনারদের সাথে যৌথভাবে সরকারের কাছে একটা প্রস্তাব দিয়েছিল আবাসন খাতে বিনিয়োগের জন্য তাদেরকে 1 লক্ষ একর জমি বিনামূল্যে লিজ দেওয়ার জন্য। এখন অঙ্ক করতে থাকে কত হাজার কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা। দেশীয় ভূমি উন্নয়ন কোম্পানিগুলোর বিরোধিতায় সে যাত্রার প্রস্তাবটি হিমাগারে গেছে। তবে এ ধরনের প্রস্তাব ভবিষ্যতে আসবে না এমন বলা যায় না। প্রসঙ্গত উল্লেখ্য উক্ত ভারতীয় কোম্পানির কর্তা ব্যক্তি বর্তমানে তার নিজ দেশে দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং বোধহয় জেলে আছেন। তার নামের কোম্পানি আমাদের ক্রিকেটারদের বুকে পিঠে বিরাজ করে। ডক্টর আবুল বারকাত অতি সম্প্রতি তথ্য দিয়েছেন যে বছরে প্রায় 2 লক্ষ একর কৃষি ও জলজমি অকৃষি ব্যবহারে ব্যবহৃত হচ্ছে। 25 তারিখের ডেটা। তিনি এও বলেছেন যে এভাবে চলতে থাকলে আগামী 10 বছরে দেশে খাদ্য ঘাটতি দেখা দেবে। কৃষি জমি কমে যাওয়ার সাথে খাদ্য ঘাটতির খুব একটা সম্পর্ক আছে বলে তো আমাদের মনে হচ্ছে না। অন্যভাবে খাদ্য উৎপাদন বেড়ে যায়, এই জেনেটিক ফুড হেন তেন কত কিছু। তো যাই হোক, অন্যদিকে বঙ্গোপসাগরে উনি দেখাচ্ছেন 2 লক্ষ একর কমে যাচ্ছে। আমি বলছি বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নতুন ভূমি জেগে ওঠার বাস্তবতাও গ্রাহ্য। এমন তথ্য অবশ্য আবুল বারকাত উল্লেখ করেননি। এখন একটা বিশাল প্রজেক্ট বাংলাদেশ গভর্নমেন্ট নিতে যাচ্ছে, ডেল্টা ডেভেলপমেন্ট প্ল্যান। পুরো বঙ্গোপসাগর বাংলাদেশ সব মিলিয়ে এর বিরাট ডাচ গভর্নমেন্টের সহযোগিতায়। এক সময় একটা প্রস্তাব ছিল 10,000 বর্গ মাইল জমি বঙ্গোপসাগর থেকে তারা উদ্ধার করে দেবে। এখন আরো অন্যরকম হিসাব হচ্ছে। যাই হোক, তো জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক বলতেন 50,000 বর্গ মাইল। আমাদের বন্ধু কথা সাহিত্যিক প্রয়াত অধ্যাপক হুমায়ুন আজাদ এটাকে পাঠিয়েছেন 56,000 বর্গ মাইল। তার বিখ্যাত উপন্যাস 56,000 বর্গ মাইল। এই তুলনায় বর্তমানের বাংলাদেশের আয়তন, এটি আমি একেবারেই সরকারি হিসাব দিচ্ছি, 56,977 বর্গ মাইল। যদি কেউ কোট করেন এটা করাই ভালো। 1,47,570 বর্গ কিলোমিটার। তার মানে আব্দুর রাজ্জাক হুমায়ুন আহমেদের চেয়ে একটু বড় বাংলাদেশ, খুব বেশি না। বাংলাদেশের ভূমি ব্যবহার নিয়ে গভীর চিন্তা ভাবনা প্রয়োজন। ইতিমধ্যে সরকার একটি ভূমি ব্যবহার নীতিমালা অনুমোদন করেছে, কিন্তু সেটি খুবই অসম্পূর্ণ। বাংলাদেশের ভৌগোলিক আয়তন সীমিত, জনসংখ্যার তুলনাতে অবশ্যই সীমিত আয়তনের কারণে এখানে খনিজ সম্পদের প্রাচুর বৈচিত্র্য সীমিত। আপনারা যারা চীন দেশে গেছেন নিশ্চয়ই দেখেছেন সারাক্ষণ গরম পানি ভরা হয় গ্লাসে। তো যাই হোক, কারণে বাংলাদেশের ভৌগোলিক আয়তনের সীমিত, জনসংখ্যার তুলনায় অবশ্যই সীমিত আয়তনের কারণে এখানে খনিজ সম্পদের বৈচিত্র্য সীমিত। হতেই হবে এমন না কিন্তু আমাদের বেলায়, এবং মজুতের পরিমাণও সীমিত। তবে আমাদের একটি সম্পদ মাটি, এর অর্থনৈতিক তাৎপর্য অপরিসীম। শুধু কৃষিকার্যে ব্যবহারের গুরুত্বের কথাই বলি কেন, এর সাংস্কৃতিক ভূমিকাও বিশাল। যেমন মাটি দ্বারাই নির্মিত হয় নানা আকৃতির মৃৎপাত্র, উপরে এক্সিবিশন দেখবেন একটু পরে, খেলনা পুতুল, প্রতিমা, টেরাকোটা শিল্প ইত্যাদি। এখনো বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাটির ঘর, সব ইন্টারনেট থেকে সব পাওয়া যায় এখন, মাটির ঘর, এমনকি দোতলা ঘর আবাসনের চাহিদা মেটাচ্ছে। আমাদের মাননীয় সভাপতির দেশের এক মন্ত্রী ছিলেন, তাদের পারিবারিক বাড়িটি দোতলা বিশাল প্রাসাদ মাটির, মইদুল ইসলাম না। আবাসনের চাহিদা, ঐতিহ্যগতভাবে নগর বাস্তু নির্মাণ, বিল্ডিং ডেভেলপমেন্ট, একতলা বাড়ি থেকে বহুতল ভবন নির্মিত হচ্ছে মাটি ইট দিয়ে, যার প্রাথমিক রূপ মাটি। শুধু কাদামাটি নয়, বালু অত্যন্ত মূল্যবান। দেশের অসংখ্য নদ নদী শুধু পানি সম্পদের আধার নয়, বালুর খনিও বটে।
নদীর বালু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাহিত হয় বাস্তু নির্মাণের চাহিদা মেটাতে। নগরায়নের চাহিদা মেটাতে নিচু জমি, জলা জমি ভরাট করতে বাংলাদেশের বালুর বিকল্প নেই। অথবা আছে পাহাড় কেটে মাটি সংগ্রহ করা, যদিও কাজটি অত্যন্ত পরিবেশ শত্রুতার। জলের উপর বাস্তু নির্মাণের পরামর্শ দেন কোন কোন স্থপতি। পানিতে বসবাস, অ্যাকোয়াটিক সিভিলাইজেশন যদি পারি, খুব ফিউচারিস্টিক প্ল্যান, সুন্দর। বাম দিকেরটা হাতি ঝিল, এটা অবশ্য বসবাসের জন্য না। ডান দিকেরটা খালিদ আশরাফ, তার চমৎকার একটা বই ডিজাইনিং ঢাকা। কিন্তু তার চিন্তা এখনো সরকার বা সাধারণ মানুষ কেউই ততটা আমলে নিচ্ছেন না। আমি বলছি নেওয়া উচিত। বাংলাদেশের মাটি নির্মিত ইট বা টালি বিদেশে রপ্তানির কথা শোনা যায়, যশোর কুষ্টিয়া থেকে ইটালিতে যায়। যেমনি ভাবে ইটালির কারেরা মার্বেল অথবা রাজস্থানের গ্রানাইট ঢাকার অনেক ভবনের মেঝে বা দেয়ালের জন্য আমদানি হয়। ওদের কাছ থেকে মার্বেল নিয়ে আমরা মাটি পাঠাতে পারি। যাই হোক, বছর কয়েক আগে বন্ধু দেশ মালদ্বীপ বাংলাদেশের নদী চরের বালু ক্রয়ের আগ্রহ দেখিয়েছিল কৃষিতে ব্যবহার জন্য। তাদের তো কৃষি নেই। এরপরে খনিজ ও জ্বালানি। আলী তাইয়েব মনে করেছিলেন যে পূর্ব পাকিস্তান একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না, কেননা তার মৌলিক প্রাকৃতিক সম্পদের ঘাটতি বা অভাব ছিল। বিশেষ করে তিনি জ্বালানি ও খনিজ সম্পদের অভাবের কথা বলেছিলেন। সেটি ছিল 1964 সনের কথা। তারপর অবশ্য প্রাকৃতিক গ্যাসের উত্তোলন ও ব্যবহার শুরু হয়েছে। অবশ্য গ্যাসই এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। কয়লার উল্লেখযোগ্য মজুদ আবিষ্কৃত হয়েছে, সীমিত উত্তোলন ও ব্যবহার হচ্ছে, কিন্তু ব্যাপকভাবে কয়লা উত্তোলনের পরিস্থিতি এখনো হয় নাই। প্রসঙ্গত প্রফেসর মুস্তাফিজুর রহমান এখানে উপস্থিত। আমরা দুইজন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কয়লা পলিসি রিভিউ কমিটির সদস্য ছিলাম। অনেক ঘোরাফেরা করেছি, অনেক দেখেছি। তারপরে আমার সিদ্ধান্ত হলো বাংলাদেশে কয়লা উঠানো খুব কঠিন। ওই যে পিছনের মাঠ দেখেন, দিনাজপুরে প্রান্তর বিস্তৃত, দিগন্ত বিস্তৃত এরকম অসাধারণ সুন্দর সবুজ ধান ক্ষেত। এটাকে এরকম কেটে ফেলবেন, অনেক জায়গা নিয়ে কাটতে হবে, তারপরে পানি উঠানো খুব জটিল। তো যাই হোক, তবুও আমরা একটা বোধহয় গ্রহণযোগ্য সমাধান প্রস্তাব দিয়েছিলেন, যেটি আজকে 5 বছর না 6 বছর হয়ে গেল, ওই অবস্থাতেই আছে, নড়াচড়া বেশি হচ্ছে না। তার মানে সমস্যাটা এত জটিল যে কোনো সরকার এটা নিয়ে কিছু করতে চান না, ভয় পান। জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা 2021 সাল পর্যন্ত ও গ্যাসের ব্যবহার এইভাবে চলতে থাকলে 2021 সালের মধ্যে গ্যাস প্রায় নিঃশেষ হয়ে যাবে। তখন জ্বালানি ও বিদ্যুৎ সমিতি কি হবে? কঠিন হবে। বঙ্গোপসাগরে যদি তেল গ্যাস আবিষ্কৃত হয় তাহলে অবস্থা অনেকটাই বদলে যাবে, বলা যায় না। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ দ্বন্দ্বটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। একটি উদাহরণ খালি দিলাম। জ্বালানির চাহিদা উত্তরোত্তর বাড়ছে। জ্বালানির প্রাকৃতিক সনাতনী অন্যতম উৎস যে কয়লা, তার চমৎকার মজুদ রয়েছে উত্তরবঙ্গে, বিশেষত দিনাজপুরে, কিন্তু তা রয়েছে অনেক গভীর এবং অত্যন্ত জনবহুল এলাকায়। অসম্ভব সুন্দর শস্য ক্ষেত বিরাজ করছে তার উপরিভাগে। চোখ জুড়ানো সেই ধান ক্ষেত। ওপেন পিট মাইনিং অথবা আন্ডারগ্রাউন্ড মাইনিং, যে পদ্ধতিতেই দিনাজপুরের কয়লা উত্তোলন করার চেষ্টা হোক না কেন, এলাকার মানব বসতি, সামাজিক স্থিতি ও প্রাকৃতিক পরিবেশ সবকিছুই উলটপালট হয়ে যেতে পারে। তেল গ্যাস কয়লা রক্ষার জাতীয় কমিটি আনু মোহাম্মদ ওনাদের এক্ষেত্রে বহুজাতিক কায়েমি স্বার্থের চক্রান্তের কথা বারবার উচ্চারণ করেন। অর্থাৎ ভৌগোলিক ও প্রাকৃতিক বাস্তবতা আপেক্ষিক সম্ভাবনা দেয় মাত্র। আবার এই কথাও সত্য যে জ্বালানি ও বিদ্যুতের উৎপাদনে নতুন নতুন সম্ভাবনাও এসে যায়। বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে দীর্ঘ সময় সূর্যালোকের সুযোগ পায়, তাতে করে সৌরশক্তির সম্ভাবনা বেড়ে যায়। সৌরশক্তি কিন্তু বাংলাদেশে এখন ব্যাপক অগ্রসর হয়েছে, তবুও সমস্যা থাকে। জ্বালানি ও বিদ্যুতের অন্যান্য সম্ভাবনার অনুসন্ধান বিজ্ঞানাগারে ও বৈজ্ঞানিক মননের চর্চায় রয়েছে। জ্বালানি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনার কথা ইদানিং খুব উচ্চারিত হয়। এটিও একটি ভৌগোলিক বাস্তবতা। নেপাল, ভুটান, মায়ানমার, চীন এদের সাথে ভারত। এরপরে আসছে জঙ্গল বা বনজ সম্পদ।
বাংলাদেশের অন্যতম প্রধান এগুলো সবই ভৌগোলিক বলে আমি এগুলো উল্লেখ করছি আর কি। আয়তন, প্রধান প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু বৈশিষ্ট্যের কারণেই এদেশের ব্যাপক বৃক্ষাচ্ছাদন। মধুপুরের চিরহরিত ও পতনশীল পত্রযুক্ত বৃক্ষাতির শালবন, পার্বত্য চট্টগ্রামের ক্রান্তীয় চিরহরিত বন অথবা সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট বা শ্বাসমূলীয় বানানটা ভুল, ঠিক করে নেবেন, এটা হবে তালিবস্য বফলা আকার তন্তস্য। বৃক্ষের স্রোতজ বন বাংলাদেশের বড় সম্পদ ও ঐতিহ্য। সুন্দরবন ইউনেস্কো ঘোষিত বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য বটে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি ও দুর্বল ব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়ন, এই দুটো শব্দ আমি বারবার ব্যবহার করতে বাধ্য হয়েছি যে কোনো সম্পদের বেলায়। দুর্বল ব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়ন বনজ সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সর্বসাম্প্রতিক সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনা 9 ডিসেম্বর ভয়াবহ পরিণতির দৃষ্টান্ত হলেও এটি প্রথম ও একমাত্র নয়। এছাড়া সুন্দরবন সহ অন্যান্য বনাঞ্চলেও ব্যাপক বৃক্ষ নিধন ও বন সংকোচন চলছে। বস্তুত আমি যখন কালকে এই স্লাইড নির্বাচন করব, আমার ছাত্র জাফর খুব ভালো চেষ্টা করছি, ঘন বন পাই কিনা পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায় না, রাস্তার পাশে একটু থাকে, ভেতরে আর নাই। মধুপুরে যাবেন, আমাদের বন্ধুরা সব জমি কিনে বাগান বাড়ি বানিয়ে ফেলেছে, হ্যাঁ, বন টন নাই আর, তো টুরিস্ট লজ, তো এই হলো অবস্থা। অনেক কষ্টে আমরা এই ছবিগুলো জোগাড় করেছি আর কি। মধুপুরে এটা গেল, মূল্যবান ইউনেস্কো এটাও গেল, সর্বসাম্প্রদায়িক শুধু গেল। সুন্দরবন সহ অন্যান্য বনাঞ্চলও ব্যাপক বৃক্ষরোপণ ইত্যাদি হচ্ছে। পাশাপাশি কিছুটা স্বস্তির বিষয়, সামাজিক বনায়ন ও পারিবারিক এমনকি ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ একটি লক্ষণীয় কর্মকাণ্ড। একজন কার্তিক প্রামাণিক, চেনেন তো অনেকে, পেশায় নরসুন্দর, কিন্তু তিনি লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ গাছ একা লাগিয়েছেন। তাকে আমাদের পরিবেশ আন্দোলনে প্রধান অতিথি করে নিয়ে এসেছিলাম এই বছর। অশিক্ষিত লোক, একজন কার্তিক প্রামাণিক এক্ষেত্রে প্রতীকী উদাহরণ। বাংলাদেশের ছায়াশ্রেণীর ৮০,০০০ গ্রামের প্রায় সকল বাড়ি বৃক্ষাচ্ছাদিত। সমস্যা শহর ও নগরকে নিয়ে, এখানে বৃক্ষ নির্বাসিত প্রায়, অথচ গ্রিন সিটি বা সবুজ শহর নির্মাণ মোটেও বাস্তব চিন্তা নয়। নগর বনায়ন প্রকল্প, দুর্বল সরকারি প্রকল্পটিকে জনসম্পৃক্ত করতে পারলে কিছুটা সুফল পাওয়া যেত। হংকং অতি জনঘনত্ব বিশিষ্ট আকাশচুম্বী ভবনাদি নগর হিসেবে পরিচিত, অথচ সেই শহরে বৃহৎ জায়গায় ঘন সবুজ বৃক্ষাচ্ছাদিত পাহাড়। আমি গত মাসেই ওখানে গেছি, একেবারে প্রাইমারি ফরেস্ট, একরের পর একর পুরো পাহাড়। আমাদের তো ন্যাড়া পাহাড়, ওখানে হলো একদম ঘন বনের পাহাড়। বনজ সম্পদের পাশাপাশি প্রাণী ও পশু সম্পদের কথা বলা যায়। ক্ষুদ্রায়তন দেশ হলেও বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার, বন্য হাতি ইত্যাদি নানা প্রজাতির প্রাকৃতিক পরিবেশের পশু পাখি, গৃহপালিত পশু পাখির বুঝতেই লক্ষণীয়, আর বেশি দূর নেই। ভৌগোলিক বাস্তবতায় এসব প্রাণীর সম্ভাবনা যেমন বাড়ায়, তেমনি দুর্বল ব্যবস্থাপনা ও কুপরিচালনা, গুড গভর্নেন্সের উল্টোটা, অনেক ক্ষেত্রে তার সমস্যা পীড়িত করে। ভৌত অবকাঠামো, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক রাজনৈতিক সংহতি অনেকটাই নির্ভর করে সে দেশের ভৌত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উপর। 1971 সনের স্বাধীনতা লাভের সময় বাংলাদেশের ভৌত অবকাঠামো, বিশেষ করে সড়ক ও রেলপথের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। বিগত 43 বছরে দেশের সড়ক ব্যবস্থায় প্রভূত উন্নতি হয়েছে, তবে জনসংখ্যার বৃদ্ধি ও প্রয়োজনের তুলনায় তা অপর্যাপ্ত। প্রতি বর্গ কিলোমিটার এলাকায় জন্য সড়ক পথের পরিমাণ বাড়লেও মাথাপিছু সড়ক দৈর্ঘ্য অপ্রতুল। বস্তুত বিশ্বের যে কোনো উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক ঘনত্ব বেশ উঁচু মাত্রায়, এমনকি উন্নত দেশের তুলনাতেও। এখন দেশের যে কোনো প্রান্তিক লোকালয়ে আপনি মাঝারি বড় কোনো শহর বা নগরের সেবা বৃত্তের মধ্যে চলে এসছে, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি বেড়েছে। ডান দিকের মানচিত্রটা, এটা অ্যাক্সেসিবিলিটি, মানে যে কোনো মার্কেট সেন্টার বা স্মল টাউন থেকে কত ঘন্টায় আসা যাওয়া করা যাবে। বেশিরভাগ যে কোনো জায়গা থেকে দিনে এসে দিনে ফেরত যাওয়া যায়। এই ম্যাপটা ওয়ার্ল্ড ব্যাংকের, আর বাইরেটা আমাদের। যান্ত্রিক যানবাহন দিয়ে প্রায় সকল গ্রামে পৌঁছবার সুযোগ আছে। সে তুলনায় রেল যোগাযোগ আশানুরূপ উন্নতি শেখাতে পারে নাই। একমাত্র উল্লেখযোগ্য সংযোজন বঙ্গবন্ধু সেতু দিয়ে দেশের পশ্চিম ও পূর্বাঞ্চলে রেল সংযোগ,
জলপথে মাইলেজ বাড়েনি, তবে জলযানের সংখ্যা ও যাত্রী ভ্রমণ বহু গুণ বেড়েছে। আকাশপথে উন্নয়ন লক্ষণীয়, বিশেষ করে প্রাইভেট সেক্টরেও, এমনকি প্রাইভেট হেলিকপ্টার সার্ভিসও চালু হয়েছে। সাকিব আল হাসান শ্বশুরানী বাপের বাড়ি গেলে হেলিকপ্টারে যায়। পরিমাণগত দিক থেকে যতটা উন্নয়ন হয়েছে, যাত্রী মান ও নিরাপত্তার দিক থেকে মোটেও তা হয়নি। বাংলাদেশের ভৌগোলিক আয়তন ছোট হওয়ার মাথাপিছু যোগাযোগ বিনিয়োগ কম রাখা সম্ভব। মাথাপিছু বিনিয়োগ কম হয়, কারণ 1 কিলোমিটার 10,000 লোক ব্যবহার করে, অস্ট্রেলিয়ায় 10 জন করে। বাংলাদেশের ভৌগোলিক ইত্যাদি কম রাখা সম্ভব, কিন্তু ব্যবস্থাপনার সমস্যা যোগাযোগের কাঙ্ক্ষিত মাত্রা বা মান অর্জনে সম্ভব হচ্ছে না। ভৌত যোগাযোগের ব্যবস্থাপনার ভয়ানক দুর্বলতা একটি বড় সমস্যা। ভৌত যোগাযোগের পাশাপাশি টেলিযোগাযোগের ক্ষেত্রে অচিন্তনীয় উন্নতি ঘটেছে। বিশেষ করে মোবাইল ফোনের বিস্তার বিস্ময়কর। উন্নয়নশীল বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে মোবাইল সংযোগ অত্যন্ত ঘনত্ব প্রশংসনীয়। এতে করে ভৌত যোগাযোগের দুর্বলতা অনেকটাই পুষিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি সরকার ইউনিয়ন তথ্য কেন্দ্র স্থাপন করে যোগাযোগের ক্ষেত্রে এক ধরনের বিপ্লবের সূচনা করেছে। আমি মনে করি এটা একটা বিরাট কাজ। এই যে 4,500 ইউনিয়নে ভৌত টেলিযোগাযোগ বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতাকে অনেকটাই বদলে দিয়েছে। ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের কথা প্রসঙ্গত উল্লেখযোগ্য। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো নিয়ে আমি খুব এক লাইনে শেষ। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার পরিমাণগত উন্নয়ন, ভৌত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। অতি সম্প্রতি 29শে ডিসেম্বর এমনকি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এটি দরকার। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তারাও এখন ডিজিটালে চলে যাচ্ছেন পুরোপুরি, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ এসব দিকে প্রায় বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন আমাদের অর্জনের সবচেয়ে বড় প্রশংসাকারী এবং শুভাকাঙ্ক্ষী। এখন আরো অনেকেই তার কথার সাথে সুর মেলান। আলী তৈয়বের 1964-তে বা আব্দুল রাজ্জাকের 1980-তে এত কিছু ভাবা যায় নাই। আমরা অবশ্য জানি শিক্ষা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে গুণগত মান অর্জনে আমরা তেমন সাফল্য দেখাতে পারছি না। অবশেষে জনসংখ্যা, জনঘনত্ব, জনশক্তি বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতার গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই এর জনসংখ্যা এবং জনঘনত্ব। আলী তৈয়ব কিংবা আব্দুল রাজ্জাক এবং বাংলাদেশের অন্যান্য চিন্তকগণ সকলেই জনসংখ্যার বিষয়টি নিয়ে ভেবেছেন। আব্দুল রাজ্জাক জনসংখ্যার ঘনত্বটিকে গুরুত্ব দিলেও এটিকে বড় সমস্যা মনে করেন নাই, করেছেন এমন বলা যায় না। বরং তিনি 8 থেকে 23 বছর বয়সী কিশোর ও তরুণদের, তিনি 23 কেন সিলেক্ট করেছেন আমি জানি না, 8 থেকে 23 এই গ্রুপটাকে, এদের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে তাদেরকে জনশক্তিতে রূপান্তর করার বিষয়টি সবিশেষ জোর দিয়েছিলেন। বর্তমানে বিশ্বায়নের যুগে শ্রমশক্তির আন্তর্জাতিক চাহিদা বাড়ায় বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা যুবশক্তির সুবিধার বিষয়টি বিশেষভাবে প্রণিধানযোগ্য। তো এই ডিভিডেন্ড হয়তো আর দশককাল পরে এতটা কার্যকর নাও থাকতে পারে। তখন বাংলাদেশের জনসংখ্যার আকার আয়তন আরো বিশাল হয়ে পড়বে। বর্তমানে বাংলাদেশের 16 কোটি মানুষের অন্যান্য 80 লক্ষ প্রবাসে কর্মরত। বর্তমানে কিছু আবার স্থায়ী বাসিন্দা যারা ডায়াসপোরা, তাদের মাধ্যমে দেশের কমপক্ষে $13 বিলিয়ন বার্ষিক অর্জন, যা দেশজ আয়ের এক বৃহৎ অংশই বটে। 13 বিলিয়ন আসলেই সামান্য। ফিলিপিন বাংলাদেশের চেয়ে অর্ধেক জনসংখ্যা 8 কোটি, তাদের রেমিটেন্স 27 বিলিয়নেরও বেশি ডলারের বেশি। ঘটনাটি ঘটছে, এই ধরনের ঘটনাগুলো ঘটছে 80 পরবর্তী সময়ে বৈশ্বিক শ্রমবাজার বিকাশের পর। অবশ্য এই শ্রমবাজার খুব যে নিশ্চিত তা নয়। বিশ্বায়নের নবধারায় বাংলাদেশ যে রপ্তানি পোশাক শিল্পের সুযোগ পেয়েছে তাও 80 দশকের, 80 পরবর্তী ঘটনা। তৎপূর্ববর্তী চিন্তাবিদগণ কেউ ভাবতেই পারেন নাই যে বাংলাদেশের প্রায় 40 লক্ষ পল্লী বালিকা ছায়াশরীবী শান্তির নীড় ছেড়ে ঢাকা চট্টগ্রামের কারাগার প্রতিম গার্মেন্ট কারখানায় দিন রাত শ্রম বিনিয়োগ করবে এবং $25 বার্ষিক আয়ের পথ স্বপ্ন দেখাবে। এমনকি এখন করছে 2021 সালে $50 বিলিয়ন স্বপ্ন দেখাবে।
সরকারি, বেসরকারি ও সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগ ও জাতীয় বৈশ্বিক অর্থনৈতিক প্রক্রিয়ার কারণে আজ বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতি মূলত শিল্প ও সেবা নির্ভর অর্থনীতিতে বিকশিত হয়ে গেছে। জাতীয় উৎপাদনে বর্তমানে কৃষি ও কৃষি সম্পৃক্ত খাতসমূহের অবদান 20%-এরও নিচে। শিল্পের অবদান প্রায় 30%, সেবা খাতের অবদান 50%। যদিও আমরা এখনো কৃষি মানসিকতার মধ্যে ওইটা আছে। শ্রম নিযুক্তিতে অবশ্য এখনো কৃষি মূল মঞ্চ, তবে এই প্রাধান্য হ্রাস পাবে। ইদানিং দেখলাম একদিন পর্যন্ত ওয়াহিদুদ্দিন মাহমুদ কৃষি বেসড ইন্ডাস্ট্রি বলতেন, এখন বলছেন শিল্পায়ন ও নগরায়ন, যেটা আমরা বহুদিন থেকে বলে আসছি, 73 সন থেকে। শিল্প খাতে পোশাক শিল্প ছাড়াও ওষুধ শিল্প, চামড়া শিল্প, সিরামিক শিল্প, অন্যান্য ক্ষেত্রেও প্রসার হচ্ছে। আউটসোর্সিং সুবিধায় তথ্য প্রক্রিয়াকরণকে সেবা খাতই তো বলা যায়। জনপদ, শিল্পায়ন, নগরায়ন সংক্ষিপ্ত। বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তনে জনবসতি ও জনপদ বিন্যাস দ্রুত পরিবর্তন এসেছে। দেশ স্বাধীন হওয়ার সময় জনসংখ্যার মাত্র 8% বা 6 মিলিয়ন ছিল নগরবাসী, বর্তমানে এটি বেড়ে হয়েছে 30%। মোট সংখ্যায় 45 মিলিয়ন বা 4.5 কোটি। নগর জনসংখ্যার বৃদ্ধি হার এখনো খুব উঁচু, বছরে 3.5%-এর মতো। এই হারে বাড়তে থাকলে 2050-এর মধ্যেই বাংলাদেশ একটি নগরায়িত দেশে বিবর্তিত হবে। 17 মিলিয়ন মানুষের শহর রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল মেগাসিটির তালিকায় এখন 10ম। অদূর ভবিষ্যতে ঢাকা বৃহত্তর, ঢাকার জনসংখ্যা 2.5 কোটি বা 3 কোটিও হতে পারে, তখন হয়ে যাবে দ্বিতীয় বা তৃতীয়। নগর অর্থনীতির খাত ইকোনমিতে দেশজ উৎপাদনে 65%-এর বেশি অবদান রাখে। ইন্ডাস্ট্রি রাখে 30%, সেবা খাতে 50%, কিন্তু আরবান রুরাল সেগ্রিগেট করলে আরবান সেক্টর 65%। এটা এডিবির হিসাব, আমাদের সাথে একটা কাজের সময় তারা করেছিল। এটা 250-এ হয়তো 75% বা 80% অবদান রাখবে। শিল্পায়ন ও সেবাগাত সহ নগর অর্থনীতি বাংলাদেশের ভবিষ্যৎ চালিকা শক্তি, একথা অনুমান করা যায়। ঢাকা মহানগর অঞ্চলে শিল্পায়নের প্রসার লক্ষ্য করার মতো। ইন্ডাস্ট্রি ম্যাপটা দাও। এটা ডক্টর নুরুল ইসলাম নাজেম এখানে বসা, এডিবির সাথে আমাদের সেন্টার ফর আরবান স্টাডিজ একটা কাজের। ঢাকা মহানগর অঞ্চলের যাবতীয় গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্রায় 4000, প্রত্যেকটিকে একেবারে ঠিকানা দিয়ে দিয়ে আমরা চিহ্নিত করেছি। গার্মেন্ট ইত্যাদি, টেক্সটাইল, দেখি বলে সিরামিক। শিল্পায়ন নগরায়নের পরিবেশগত সামাজিক প্রভাব বা ইম্প্যাক্ট কি হতে পারে তা জরুরি বিবেচনার বিষয়। বর্তমানে এসব ক্ষেত্রে ব্যবস্থাপনা বা প্রশাসন বা গভর্নেন্স মানের দুর্বলতা অত্যন্ত ভয়াবহ পরিণতির কথাই মনে করায়। তবে যদি গভর্নেন্স ব্যবস্থার উন্নতি করা যায় তাহলে আশঙ্কা কমে যাবে। এই যদিটা অবশ্য খুবই বড় ধরনের যদি। তাছাড়া একটি ভৌগোলিক বা প্রাকৃতিক বাস্তবতা যার নাম ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, সেই অশনি সংকেত তো রয়েছেই। সবকিছুই আবার নির্ভর করে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার উপর, বিশেষ করে গণতান্ত্রিক সুশাসনের উপর। রবার্ট কাপলান যেমন বলেছেন, আন্তর্জাতিক মৌলবাদ তথা ইসলামী জঙ্গিবাদ বাংলাদেশ সহ গোটা অঞ্চলেই হুমকি স্বরূপ। তাহলে একটা হলো ক্লাইমেট চেঞ্জ আর একটা হলো জঙ্গিবাদ। বাংলাদেশ সরকার কিন্তু দুটোকেই স্বীকৃতি দেয়, মানে অনুধাবন করে। শেষ কথায় অধ্যাপক আব্দুর রাজ্জাকের বাংলাদেশের জনগোষ্ঠীকে মনে করতেন অত্যন্ত একরূপী বা হোমোজিনাস নেশন হিসাবে। ব্যাপারটি 1980 সনেও বোধহয় ততটা ছিল না। এক সংখ্যালঘিষ্ঠ জনগোষ্ঠী, যাদেরকে আমরা বলি পার্বত্য আদিবাসী, এটি সংখ্যায় কম, 5 লক্ষ, কিন্তু ভৌগোলিক অঞ্চলে বিরাট এলাকা অধ্যুষিত। এই অঞ্চলের ভিন্নরূপী অংশ ছিল যা বাস্তবতার অবহেলা এবং অস্বীকৃতি দীর্ঘ সময় ধরে ছিল অশান্তির কারণ। তাছাড়া 43 বছর পরে বাংলাদেশের বাঙালিদের মধ্যেও রাজনৈতিক, আদর্শগত, সাংস্কৃতিক, চেতনাগত বিভেদ এতটাই প্রকট যে নৃতাত্ত্বিক ও ভাষাগত ভাবে হোমোজেনাস বাঙালি
বোধহয় আর মোটেও সমরূপী নয়, বরং বহুরূপী আমার কাছে মনে হয়। অন্তত নিয়ত সংঘর্ষ প্রবণ এক নতুন বাস্তবতা, জাতীয় স্বার্থ সামাজিক সমন্বয় তথা উন্নয়নে বিরাট প্রতিবন্ধকতা। অধ্যাপক আব্দুর রাজ্জাক অবশ্য 1980 সনের বাংলাদেশে লিঙ্গের বৈষম্য, গ্রাম নগর বৈষম্য ও অর্থবিত্তের বৈষম্য লক্ষ্য করেছেন। রাজনৈতিক ধর্মাদর্শের দ্বন্দ্ব বা সংঘাত সেভাবে লক্ষ্য করেন নাই, করার কারণও তখন ছিল না এমন এখন যেমন দেখা যায়। বৃত্তের বৈষম্য এখন প্রকটতর। তথাপি চূড়ান্ত বিবেচনায় আমরা অধ্যাপক আব্দুর রাজ্জাকের মতোই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, বিশেষ করে দেশের আত্মবিশ্বাসী সৃজনশীল সাধারণ জনকে নিয়ে। এটি খালি কথার কথা নয়, ভৌগোলিক বাস্তবতাও নিরাশার নয়। জলবায়ু পরিবর্তনের আশঙ্কা সত্ত্বেও দেশ বাংলা বহুকাল টিকে থাকবে। তার পাহাড়, সোপান, সমতল, বদ্বীপ, নদীমালা, নিমজ্জিতব্য উপকূল ও সাগর সমুদ্র নিয়ে। 43 বছর আগে 7 কোটি বাঙালি, এখন 16 কোটি, অচিরেই হবে 26 কোটি। বাংলাদেশ চিরজীবী হবে অবশ্যই। বাঙালি ও বাংলাদেশ এখন পুরোপুরি বিশ্বায়িত, কেননা প্রায় 1 কোটি বাংলাদেশী পৃথিবীর সকল মহাদেশে নিজের অস্তিত্ব স্থাপন করেছে। এখন অন্য অর্থ হলেও বলা যায়, বাংলার কবি যেমন বলেছেন, দেশে দেশে মোর ঘর আছে, আমি সেই ঘর লবডুম খুঁজিয়া। ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশের স্বতন্ত্র সত্তা রয়েছে এবং তার সম্ভাবনাময়, যদিও খুব অস্বস্তিহীন নয়। ইতিমধ্যে বাংলাদেশ দুর্যোগ রেজিলিয়েন্ট অথবা উন্নয়নের বিস্ময় তকমা পেয়েছে। এখন এগিয়ে যাওয়ার সময়। তবে আইনের শাসন, মানুষের স্বাধীন চিন্তা, গণতান্ত্রিক ও মানবিক অধিকার বাদ দিয়ে নয়। পরিবেশ শত্রুদের শায়েস্তা করা ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে খুবই কঠিন। বর্তমানের বাংলাদেশ আদৌ কোনো মৃত চিন্তার দেশ নয়। একটা কথা এসছে না এখন, ল্যান্ড অফ ডেড আইডিয়াস। আমাদের এক প্রবাসী বাংলাদেশ কি বাংলাদেশি বলে না, বাংলাদেশে না, বাংলাদেশ অরিজিন, মানে বাংলাদেশের বংশোদ্ভূত প্রবাসী বাঙালি, খুবই মেধা সম্পন্ন, জিনিয়াসই বলা উচিত লেখক। তার একটা মাত্র উপন্যাস বেরিয়েছে, এটা একেবারে মানে হিট। তিনি সম্প্রতি দেশে এসেছিলেন, তিনি একটা আসরে বলে ফেলেছেন ঢাকা ইউনিভার্সিটিতে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ডেড আইডিয়াস। এটা আমরা মানি না। জাফর ইকবাল লিখিতভাবে এটার খুব সমালোচনা করেছেন। আমরা বলছি বরং হাজারো নতুন চিন্তার দেশ, নব কর্মোদ্যোগের দেশ। জ্ঞান, চিন্তা, শিল্পকলা, সাহিত্য, নাট্যকলা, সঙ্গীত ও সংস্কৃতি নানা শাখায় বাংলাদেশের বাঙালিদের নতুন চিন্তা, নতুন আয়োজন মোটেও উপেক্ষার নয়। এদেশের এক কর্মবীর চিন্তক, বর্তমান বিশ্বের সর্বপ্রভাবশালী চিন্তকদের একজন। এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তা বাস্তবায়ন করে গেছেন। বাংলাদেশের ভূগোল একটি বাস্তবতা এবং তার স্থায়ী বাস্তবতাই বটে। রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা নেহাতি সাময়িক এবং দীর্ঘমেয়াদে অনন্তক্রমীয় নয়। আপনারা যারা রাজ্জাক স্যারের কাছাকাছি ছিলেন, তার একটা ভাব ছিল, এই যা কিছু ঘটছে এগুলো মামুলি, চূড়ান্ত বিশ্লেষণে এগুলো সব ঠিক হয়ে যাবে। তো এরকম একটা ভাব, নেহাতি সাময়িক, দীর্ঘমেয়াদের নয়। অবশ্য রাজনৈতিক সমস্যা, সুশাসনের অভাব, অর্থনৈতিক অগ্রগতির এক বড় অন্তরায়, সন্দেহ নেই। এসব কিছু সত্ত্বেও আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তা অনেকটাই ভৌগোলিক বাস্তবতার কারণে, যার বিশদ আলোচনা আমি করলাম। এই বাস্তবতায় এদেশের জমি, জল, জঙ্গল, জমের যথাযোগ্য যত্ন, সুপরিকল্পিত উন্নয়ন চিন্তা অপরিহার্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।